আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সামনে এসেছি একটি ফ্রি ক্লাস নিয়ে এবং আমাদের এসএসসি 2025 ক্লাস 1 ব্যাচের ম্যাথের ফ্রি ক্লাস নিয়ে একটু কথা বলবো। সো তোমরা যারা যারা জয়েন করছো এবং যারা যারা আমাকে দেখতে পাচ্ছ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর যারা যারা ক্লাসটি দেখতেছো অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিতে পারো, এক্ষেত্রে তোমাদের বন্ধুরাও ক্লাসটি করে উপকৃত হতে পারে। আজকে আমরা আলোচনা করব সসীম ধারা। এই সসীম ধারা আলোচনা করতে গেলে এখানে একটা আছে কি সসীম আর একটা কি দেয়া আছে ধারা। আমরা মূলত এই ধারাটাকে একটু কি বিশ্লেষণ করি। এই ধারাটাকে বিশ্লেষণ করলে প্রথম অবস্থায় যেটা আসে সেটা হচ্ছে কি অনুক্রম বা হচ্ছে কি সিকোয়েন্স। এখন অনুক্রম বা সিকোয়েন্সটা কি? অনুক্রম বা সিকোয়েন্সটা হচ্ছে কি একটা পদের সাথে পরবর্তী পদের যে মিল রয়েছে। যেমন আমরা যদি উদাহরণ কল্পনা করি, কি দেয়া আছে 2 4 6 8 10 12। এখানে একটা কি দেয়া আছে উদাহরণ দেয়া আছে। এই উদাহরণটাকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, দেখো 2 এর পর কত দেয়া আছে 4, তারপর কত দেয়া আছে 6, তারপর কত দেয়া আছে 8, তারপর কত দেয়া আছে 10, তারপর কত দেয়া আছে 12। তার মানে এখানে কি হচ্ছে জোড় সংখ্যা করে যাচ্ছে, 2 2 করে যাচ্ছে। তার মানে আমরা কি একটা সিকোয়েন্স জানতেছি। তাহলে দেখো ভাইয়া, এই সিকোয়েন্সটাকে যদি আমরা কল্পনা করতে চাই তাহলে কি দেয়া আছে 2 4 6 10 8 10 12। তার মানে আমরা এর পরবর্তী পদটা আমরা কি জানতে পারি, এর পরবর্তী পদটা হইতে পারে 14, তার পরবর্তী পদটা হইতে 16, তারপরে কত হইতে পারে 18। এভাবে কি আমরা সিকোয়েন্স অনুযায়ী কি যাইতেছি। তার মানে কি হচ্ছে আমরা অনুক্রম বলবো কি, অনুক্রম হচ্ছে এমন একটা পদ যেটা হচ্ছে প্রথম পদের সাথে অর্থাৎ একটা পদের পর পরবর্তী পদটা কি হবে সেটা আমরা কি ইজিলি ভাবে কি জানতে পারি। আবার একটা দ্বিতীয় নম্বর উদাহরণটা থেকে আমরা লক্ষ্য করি, একটা কত দিয়ে আছে 1 5 9 13 17। এখন দেখো এখানে কি দিয়ে আছে 1 এর পর কত গেছে 4, তারপরে কত বাড়ছে 4, তারপরে কত বাড়ছে 4, তারপরে কত বাড়ছে 17। তার মানে এখানে আমরা কি পাইতেছি প্রত্যেকটাতে কত করে বাড়তেছে 4 4 করে বাড়তেছে। তারপরে আমরা এই পরবর্তী তাহলে 17 পরবর্তী পদটা কত হতে পারে, তাহলে 17 এর সাথে 4 যোগ করলে কত হয় 21, তারপর কত হবে 25। অর্থাৎ এভাবে আমরা কি পরবর্তী পদগুলো কি করতে পারতেছি জানতে পারতেছি। আবার আমরা এখন একটু 3 নম্বর উদাহরণটাতে লক্ষ্য করি। দেখো 3 নম্বর উদাহরণটাতে কি দেয়া আছে 1 4 9 16 25 এটা দেয়া আছে। এখন দেখো আমরা যদি উপরের গুলোতে কল্পনা করি, উপরের গুলো কিন্তু আমরা পার্থক্য খুঁজে পাচ্ছি। এখান থেকে যদি 1 থেকে 4 বিয়োগ করি তাহলে কত আসে 3, তাহলে 4 থেকে 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত আসে 9। অর্থাৎ এটা কোনো কি অনুক্রমে পড়তেছে না, কিন্তু বাট এটাও কি অনুক্রমে পড়তেছে। দেখো এখানে যদি 1 এর ডাবল করি তাহলে 1 এর উপর স্কয়ার করলে কত হয় 1, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, 16 এর উপর স্কয়ার 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16, 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25। তার মানে এটাও কি একটা সিকোয়েন্স বা অনুক্রম মেনে চলতেছে। এখন আসি ভাইয়া সাধারণ পদ। সাধারণ পদ, এখন দেখো সাধারণ পদটা মূলত কি। তো সাধারণ পদটা জানতে গেলে সাধারণ পদ বলতে কি বোঝাচ্ছে, যেমন আমরা বিভিন্ন রকমের ফল, যেমন যদি ফলের নাম হিসাব করি, ফল বলতে আমরা কি বুঝাচ্ছি সবগুলোকে বুঝাচ্ছি না। আম হইতে পারে, জাম হইতে পারে, কাঁঠাল হইতে পারে, লিচি হইতে পারে, সবগুলো রকমের কি ফলকে আমরা কি করলাম একটা মাত্র জিনিস দ্বারা কি করলাম প্রকাশ করলাম, সেটা হচ্ছে কি ফল দ্বারা। এখানে আমও হইতে পারে, জামও হইতে পারে, কাঁঠালও হইতে পারে। ঠিক এই সাধারণ পদটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি এই যে সম্পূর্ণ অনুক্রমটা। যেমন এখানে কত দেওয়া আছে 2 4 6 8 10 12 14 16। এই অনুক্রমটাকে আমরা কি করব একটা সাধারণ পদের মাধ্যমে কি করব প্রকাশ করব, যার মাধ্যমে এই সম্পূর্ণ অনুক্রমটাকে আমরা জানতে পাবো। এখন এই সাধারণ পদটা তাহলে দেখো ভাইয়া উপরে যদি আমরা লক্ষ্য করি, উদাহরণটাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে কি আসতেছে দেখো এখানে কত হচ্ছে 2 4 6। তার মানে এখানে কত হচ্ছে 2 করে বাড়তেছে। তার মানে এটা কি হচ্ছে জোর। জোরে যদি আমরা কল্পনা করি তাহলে এখানে কি হচ্ছে এইটা সাধারণ পদ। তাহলে এটা সাধারণ পদটা হচ্ছে কি দেখো ভাইয়া, তাহলে কত হচ্ছে 2n। এখন দেখো ভাইয়া এখানে যদি আমরা n এর জায়গায় 1 বসাই তাহলে কত হচ্ছে 2, n এর জায়গায় 2 বসাই তাহলে কত আসে 4, n এর জায়গায় কত বসাবো 3 তাহলে কত আসে 6, n এর জায়গায় যদি কত বসাই 4 তাহলে কত আসে 8, n এর জায়গায় 5 বসাই তাহলে কত আসে 10। অর্থাৎ এই যে 2n দ্বারা কি বোঝাচ্ছে এই সম্পূর্ণ অনুক্রমটাকে বোঝাচ্ছে। তার মানে আমরা কি করলাম একটা সাধারণ পদের মাধ্যমে সম্পূর্ণ অনুক্রমটাকে কি করলাম প্রকাশ করলাম। তাহলে এই 2n দ্বারা কি বোঝাচ্ছে এই যে সম্পূর্ণ যে অনুক্রমটা আছে এই অনুক্রমটা কি করতেছে
নির্দেশ করতেছে। এখন আসি ভাইয়া পরবর্তীটা হচ্ছে কি 1 5 9 13 17 21 25। এই অনুক্রমটাকে যদি আমরা লক্ষ্য করি, এটার এখন সাধারণ পদটা কি হতে পারে? দেখো এখানে কত করে বাতাসে 4n, তাহলে কত করে বাতাসে 4 4 করে বাতাসে। তার মানে এখানে যদি আমরা সাধারণ পদ নির্ণয় করতে যাই, তাহলে সাধারণ পদটাকে যদি দেই 4n। এখন দেখো এইখানে যদি আমরা n এর জায়গায় কত বসাবো, n এর জায়গায় যদি 1 বসাই তাহলে কত আসে 4, আবার n এর জায়গায় যদি 2 বসাই তাহলে কত আসে 4, আর 2 এ কত আসে 8, বাট কিন্তু এখানে দেয়া নাই। এখানে দেয়া আছে কি 1 5 9 13 17 এরকম করে কি দেয়া আছে। তার মানে এখান থেকে যদি আমরা 4n লিখি, যেহেতু এখানে বাড়তেছে কত করে 4n করে, 4 4 করে বাড়তেছে, এজন্য আমরা কি লিখলাম 4। এখন দেখো এখানে অল্প একটু কাজ করতে হবে। সে কাজটা হচ্ছে কি এখানে যদি 4 এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত আসে 1, এই যে 4 এর থেকে কত বিয়োগ করলাম 3, তাহলে 4 এর থেকে 3 বিয়োগ করলে আসলে কত 1, তাহলে কত হলো 1। আবার n এর মান কত বসাবো 2, 4 2 8, 8 এর থেকে 3 গেলে কত থাকে 5, আবার কত বসাবো 3, তাহলে 3 4 12, 12 থেকে 3 গেলে কত হয় 9, আবার কত বসাবো 4, তাহলে কত আসে 4 4 16, 16 থেকে 3 গেলে কত হয় 13। অতএব আমরা কি পেলাম, এই যে এই সিকোয়েন্সটা দ্বারা, অর্থাৎ এই সাধারণ পদটা দ্বারা আমরা এই সম্পূর্ণ পদটাকে আমরা কি নির্ণয় করতে পারতেছি। এখন আসা যাক পরবর্তীটা কি দেয়া আছে, দেখো কি দেয়া আছে 1 4 9 16 25। এখন দেখো এখানে কত কত করে বাড়তেছে। এখানে দেখো 1 এর উপর বর্গ করলে কত হয় 1, 2 এর উপর বর্গ করলে কত হয় 4, 3 এর উপর বর্গ করলে কত হয় 9, 4 এর উপর বর্গ করলে কত হয় 16, 5 এর উপর বর্গ করলে কত হয় 25। তার মানে এখন কি হচ্ছে, এখানে স্কয়ার করে বাড়তেছে। তার মানে এটা সাধারণ পদ কি হইতে পারে, সাধারণ পদ হইতে পারে n স্কয়ার। এখন n এর মান যদি 1 বসাই দিলে 1, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25, 7 এর উপর স্কয়ার করলে কত হবে 49, 8 এর উপর স্কয়ার করলে কত হয় 64। এরকম করে কি আমরা বাকি পদগুলো কি নির্ণয় করতে পাবো। এখন আসা যাক এই যে পরবর্তীটা, দেখো এখানে কি দেয়া আছে 1 3 9 27। তাহলে এখানে দেখো কি করতেছে 3 এর মাল্টিপ্লাই হচ্ছে, এখানে কি হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এখানে 1 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে কত আসে 3, 3 কে 3 দিয়ে 3 কে গুণ করলে কত আসে 9, 9 কে 3 দিয়ে গুণ করলে কত আসে 27। তাহলে এর পরবর্তী পদটা কত হতে পারে 27 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত আসে 81, আবার 81 কে যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত আসে 243। তার মানে আমরা কি করতেছি ভাইয়া, দেখো এখানে আমরা কি পাচ্ছি, এই যে 3 এর কে যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 কে মাল্টিপ্লাই করলে কত আসে 3, 3 এর আবার মাল্টিপ্লাই করলে কত আসে 9, 9 এর 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসে 27, আবার 27 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসে 81, আবার 81 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসে 243। তার মানে এখানে কত করে মাল্টিপ্লাই হচ্ছে 3 করে মাল্টিপ্লাই হচ্ছে। আমরা জানি মাল্টিপ্লাই হলে কি হয় পাওয়ার, মাল্টিপ্লাই হলে পাওয়ার হয়। যেমন এখানে কত করে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানে বসাবো কি 3 বসাইলাম, এখন পাওয়ার তাহলে কত করে পাওয়ার হচ্ছে, তাহলে এখানে দিলাম কি n। এখন দেখো এখানে যদি আমরা n এর মান কত বসাই 1, তাহলে n এর মান 1 বসালে কত আসে 3, তারপরে এখানে n এর মান যদি 2 বসাই তাহলে কত আসে 9, তারপরে n এর মান যদি কত বসাবো 3 বসালে তাহলে কত আসে 27। কিন্তু এখানে দেখো এখানে একটু অল্প একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কি আমরা যখন মাল্টিপ্লাই করতেছি 3 এ মাল্টিপ্লাই করলে পাইতেছি 3, তারপরে 2 দ্বারা গুণ 3 এর উপর পাওয়ার যদি আমরা 2 দেই তাহলে কত আসে 9। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে, যে সমস্যাটা হচ্ছে কি 1 থেকে শুরু হয়েছে, তারপরে কত হচ্ছে 3 থেকে, তারপরে কত হচ্ছে 9 থেকে, তারপর 3, অর্থাৎ 3 3 করে কি হচ্ছে এক্সট্রা হয়ে যাচ্ছে। আমরা কি করব, এই জন্য এখানে কি করব একটু কাজ করব, এই যে এখান থেকে n মাইনাস কি করে দেব n। তাহলে দেখো ভাইয়া n মাইনাস 1 যদি করি, এখন আমরা মানগুলো বসাবো, n এর মান কত বসাবো 1 বসাই 2 বসাই 3 বসাই, এক্স্যাক্টলি মানগুলো কি আমরা পাবো। তাহলে এখানে n এর মান যদি 1 বসাই তাহলে 1 বিয়োগ করলে কত আসে 0। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে তার মান কত আসে 1, তাহলে 3 এর মাথা 0, তার মানে মান কত আসে 1। আবার এখন কি বসাবো 2, তাহলে 2 বিয়োগ করলে কত হয় 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, 3 এর উপর 1 পাওয়ার করলে কত হয় 3। তার মানে কি হচ্ছে এই সিকোয়েন্সটা কি হচ্ছে এখন ঠিক হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা শিখব অনুক্রম থেকে, অর্থাৎ সাধারণ পদ থেকে এখন আমরা কি শিখব অনুক্রম নির্ণয়।
সাধারণ পদ থেকে কি শিখবো এখন? অনুক্রম নির্ণয়। যেমন এখানে এখন আসা যাক, কি দেয়া আছে? 1/n, এটা একটা n-1, n+1, আরটা হচ্ছে 1/n², n ফ্যাক্টোরিয়াল। এখন দেখো ভাইয়া, আমরা কি করবো এখন? এই যে অনুক্রম, তাহলে এইটা হচ্ছে কি একটা সাধারণ পদ, এই সাধারণ পদ থেকে আমরা কি শিখবো এখন? অনুক্রম কিভাবে নির্ণয় করা হয়, এই অনুক্রম গুলো এখন আমরা কি করব? নির্ণয় করব। তার মানে এখানে দেওয়া আছে 1/n, তাহলে 1/n মানে হচ্ছে কি আমরা এখানে n এর মান বসাবো 1 2 3 4 5 6 7, এরকম করে আমরা কি n এর মান বসাবো, বসে যেটা পাবো সেটাই হচ্ছে কি অনুক্রম। এখন দেখো এই অনুক্রমটা নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা আসে, তাহলে 1/n, n এর মধ্যে যদি 1 বসে তাহলে কত আসে? 1/1, 1/2, 1/3, 1/4, 1/5 ড্যাশ ড্যাশ, এরকম করে হচ্ছে কি এটা গেল প্রথম অনুক্রমটা। এবারকে আসি দ্বিতীয় সাধারণ পদটা, তাহলে দ্বিতীয় সাধারণ পদটা আসে, দেখো কি দিয়ে আছে? n-1, আর নিচে কি দিয়ে আছে? n+1, তাহলে n এর মান কত বসাবো? 1, 1 বিয়োগ করলে 1, 1 যোগ কত আসে? 1, 2 বিয়োগ 1, 2 প্লাস কত আসে? 1, 3 বিয়োগ কত আসে? 1, 3 প্লাস 1, 4 মাইনাস 1, 4 প্লাস 1 ড্যাশ ড্যাশ, এরকম করে যদি আসে তাহলে আসে কত? প্রথমটা আসে কি তো 0, তারপরে কত আসে? 1/3, 2/4, 3/5, এরকম করে কি চলতে আছে। এখন আসি আমরা দ্বিতীয় অনুক্রমটার ক্ষেত্রে যখন আসবো, এখন দেখা যাক দ্বিতীয় অনুক্রমটা। এখন দ্বিতীয় অনুক্রমটা কি দিয়ে আছে? 1/n², তার মানে এখানে কি করব? অনের জায়গায় n এর জায়গায় কি বসাবো? 1 2 3 4 বসাবো, তাহলে এখানে অনের জায়গায় 1 2 বসাই, তাহলে এখানে আসে কত? 1 এর উপরে স্কয়ার, 1 2 এর উপরে স্কয়ার, 1 3 এর উপর স্কয়ার, 1/4 এর উপর স্কয়ার ড্যাশ ড্যাশ, এরকম করে কি চলতেছে। তাহলে অ্যানসারটা কি আসতে পারে? 1, 4, 1/9, 1/16, এটা হচ্ছে কি অনুক্রম। এবার আসা যাক ফ্যাক্টোরিয়াল। এখন আসো ভাইয়া ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মূলত হচ্ছে কি একটা জিনিস, ফ্যাক্টোরিয়ালটা কি? তাহলে ফ্যাক্টোরিয়ালটাকে আমরা জানতে গেলে অবশ্যই আমাদের কি কিছু সংখ্যা জানতে হবে, যে n ফ্যাক্টোরিয়াল। এর ফ্যাক্টোরিয়াল বলতে বোঝাচ্ছে কি, যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল করব, ওই সংখ্যাটার মাল্টিপ্লাই করব, ওই সংখ্যা থেকে অন পর্যন্ত কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে যদি আমরা 4 এর ফ্যাক্টোরিয়াল করতে বলি, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কি বলছে? 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাচ্ছে? 4 থেকে অন পর্যন্ত কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে হচ্ছে 4 3 2 1, এটাকে যদি আমরা কি মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে কি, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল বলতে বোঝাচ্ছে কি, যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল করব ওই সংখ্যা থেকে অন পর্যন্ত কি করব? মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই করলে যেটাই আসবে সেটাই হচ্ছে কি 4 এর ফ্যাক্টোরিয়াল বা n এর ফ্যাক্টোরিয়াল। আবার যদি 5 এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করি, হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বলতে কি? ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাচ্ছে? যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে হচ্ছে কি 5 4 3 2 1, এটা হচ্ছে কি 5 এর মাল্টিপ্লাই। এখন দেখা যাক এখানে কি বলছে? n এর মাল্টিপ্লাই। n এর মাল্টিপ্লাই বলতে কি বোঝাচ্ছে? n কে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই করলে যে অনুক্রমটা পাবো সেই অনুক্রমটা এখন আমরা লিখব। তাহলে এখানে দেয়া আছে কি 1 এর মাল্টিপ্লাই, তো n এর মান কি বসাবো? 1 বসাবো। তো 1 বসলে 1 এর মাল্টি 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা কি করব? এইটার কি করব? অ্যানসার করব। তাহলে 1 কে ফ্যাক্টোরিয়াল করলে কত আসে? 1, 2 কে ফ্যাক্টোরিয়াল করলে কত আসে? 2, 3 কে ফ্যাক্টোরিয়াল করলে কত আসে? 6, 4 কে ফ্যাক্টোরিয়াল করলে কত আসে? 4 3 2, কত আসে? 24 ড্যাশ ড্যাশ। এইটাই হচ্ছে কি আমরা সাধারণ পদ থেকে কি পাইলাম? অনুক্রমগুলো কি পাইলাম। এখন আসা যাক এখন আমরা আসবো ধারা। অনুক্রম সম্পর্কে মোটামুটি ধারণা একটা পাইলাম। এখন আমরা আসবো কি ধারা। ধারা এবং অনুক্রমের মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা অনুক্রমটা কি পাইলাম? কমা আকারে পাইলাম, কিন্তু ধারার আকারে জাস্ট খালি এখানে হবে কি প্লাস।
যদি প্লাস আকারে দেয়া থাকে সেটা হবে কি ধারা, আর যদি কমা আকারে দেয়া থাকে সেটা হবে কি অনুক্রম। তাহলে ধারা এবং অনুক্রমের মধ্যে আমরা কি পার্থক্য এতটুকু অন্তত বুঝলাম, যদি ধারা দেয়া থাকে ধারার ক্ষেত্রে হবে কি প্লাস, আর যদি অনুক্রম দেয়া থাকে সেটা হবে কি কমা। যেমন কি দেয়া ছিল 2 4 6 8 10 12, এটা কি ছিল অনুক্রম। এই অনুক্রমটা থেকে যদি এখন আমরা ধারাতে আসি, তাহলে ধারা আসার ক্ষেত্রে এখানে জাস্ট কি হবে প্লাস, তাহলে 2 প্লাস কত হবে 4 প্লাস কত হবে 6 প্লাস কত হবে 8 প্লাস 10 প্লাস কত হবে 12, এরকম করে কি চলতে থাকবে। তাহলে এটাই হচ্ছে কি একটা ধারা, আর যদি কমা আকারে দেয়া থাকে তাহলে কি এটা হবে কি অনুক্রম। তাহলে হচ্ছে কি এখন ধারা, ধারা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হলো কি সসীম ধারা, আর একটা হলো কি ধারা হচ্ছে দুই প্রকার, একটা হলো কি সমান্তর ধারা, আরেকটা হলো কি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, তাহলে আমরা ধারা পাইলাম কয় প্রকার, ধারা পাইলাম দুই প্রকার, এটা হচ্ছে কি সমান্তর ধারা আর এটা হচ্ছে কি গুণোত্তর ধারা। এখন আসা যাক সমান্তর ধারা কাকে বলবো। সমান্তর ধারা, সমান্তর ধারা, সমান্তর ধারা, সমান্তর ধারা মানে হচ্ছে কি এদের কি বলতে পূর্বপদ অথবা পরপদ, অর্থাৎ প্রথম দ্বিতীয় পদ থেকে প্রথম পদের মধ্যে যদি পার্থক্যটা কি হয় সমান হয় সেটাকে আমরা কি বলবো সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। তাহলে কি বলছে এদের পার্থক্য, পার্থক্য সমান হলে তাকে বলবো সমান্তর ধারা। সমান্তর ধারা, তাহলে আমরা ধারা, তাহলে সমান্তর ধারা কাকে বলবো, যদি এদের মধ্যে কি হয় পার্থক্যটা কি হয় সমান হয় তখন তাকে আমরা কি বলবো সমান্তর ধারা। এখন আসা যাক গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারা কোনটাকে বলবো, গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা কি হবে, এদের অনুপাত যদি সমান হয়, অনুপাত সমান হলে তাকে গুণোত্তর ধারা বলে। এখন দেখো তাহলে সমান্তর ধারা, সমান্তর ধারা কাকে বলবো, যদি এদের প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য যদি সমান হয় তখন তাকে আমরা কি বলবো সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা কাকে বলবো, প্রথম পদ এবং দ্বিতীয় পদের যদি অনুপাতটা কি সমান হয় তখন তাকে আমরা কি বলবো গুণোত্তর ধারা। এখন এক্সাম্পল হিসেবে দেখা যাক, এখানে উপরে একটা কি দেয়া আছে এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলটা কি দেয়া আছে ধারা কি দেয়া আছে 2 প্লাস 4 প্লাস কত দেয়া আছে 6 প্লাস 8 প্লাস কত দেয়া আছে 10 প্লাস কি দেয়া আছে 12। এখন যদি আমরা এখানে এই ধারাটার ক্ষেত্রে আসি, তাহলে এই ধারাটার ক্ষেত্রে আমরা দুইটা পদ বিবেচনা করব, একটা হচ্ছে কি এটা হচ্ছে কি প্রথম পদ, এটা হচ্ছে কি দ্বিতীয় পদ। আমি কি বলছিলাম সমান্তর ধারা, সমান্তর ধারা কাকে বলছিলাম, এদের কি হবে পার্থক্য সমান হবে। তার মানে এই যে এটা হচ্ছে কি দ্বিতীয় পদ, এটা হচ্ছে কি প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ আর প্রথম পদের যদি পার্থক্য সমান হয়, তারপরে তৃতীয় পদ এবং কি হচ্ছে দ্বিতীয় পদের পার্থক্য যদি সমান হয় তখন তাকে আমরা কি বলবো সমান্তর ধারা। তাহলে এখন সমান্তর ধারা এখানে দেখা যায় প্রথম দ্বিতীয় পদ কি দেয়া আছে 4, আর এখানে প্রথম পদ কি দেয়া আছে 2, তাহলে 4 আর 2 বিয়োগ করলে কত আসে 2। আবার এখানে আমরা এখন আসবো 10 আর 8 এর মধ্যে যদি কল্পনা করি, তাহলে 10 থেকে যদি 8 বিয়োগ করে তাহলে কত আসে 2। তার মানে এদের পার্থক্য কি হচ্ছে সমান, যেহেতু এদের পার্থক্য সমান হচ্ছে এই জন্য আমরা এটাকে কি বলবো সমান্তর ধারা। আশা করি ক্লাসটি সবাই বুঝতে পারছেন, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।